নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই বোলপুরের খবরের দিকে নজর রাখবো, কারণ বোলপুরে যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। পরকীয়া ফাঁসেই পুড়িয়ে মারার অভিযোগ এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ, এবং এই খবর জানাজানি হতেই সকাল থেকে বোলপুরে যে ছবি আমরা দেখলাম, উত্তপ্ত বোলপুরের রজতপুর গ্রাম। দোষীদের শাস্তির দাবিতে মহিলাদের বিক্ষোভ। অর্থাৎ মৃত আলিমের ভাইয়ের স্ত্রীর সঙ্গে স্থানীয় হাতুড়ে ডাক্তারের বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। সেই সম্পর্কের কথা জেনে ফেলেন আলিম। অভিযোগ, এরপরই খুনের পরিকল্পনা করে স্মৃতি বিবি এবং শেখ চন্দন। প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, দুদিন পার হয়ে গেল, এখনো কেন অধরা অভিযুক্তরা, যার জন্য সকাল থেকে আমরা বিক্ষোভ দেখলাম মহিলাদের? একদমই যেটা বলে রাখবো, যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি হচ্ছে যে আসিফ আলিম যিনি মারা গেছেন সকালে, তিনি বেশ কিছু 7 দিন আগে কিন্তু তার ভাই যে স্মৃতি তার সঙ্গে কিন্তু একদম সম্পূর্ণ বিষয়টি সেই অন্য এক ডাক্তারের সঙ্গে, স্থানীয় হাতুড়ে ডাক্তারের সঙ্গে যে তার সম্পর্ক রয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের কথা সম্পূর্ণভাবে জানতে পারে। এবং সে জানতে পারার পরই যে ঘটনাটি দেখা গেল, যে তার ভাইকে সে জানায় এবং সেই পরিস্থিতিতে কিন্তু বাড়ির মধ্যে একটা অশান্তি হচ্ছিল। তারপরে গ্রামবাসী শুরু করে একমাত্র ভালুরের যিনি তার ছেলে, যার মধ্যে জীবিত ছেলে রয়েছে, তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন এবং জানানোর পরপরই কিন্তু প্ল্যানিং করেন। প্ল্যানিং করার পর তার সঙ্গে প্ল্যানিং করেছিল না স্মৃতি বিবি এবং চন্দন শেখ যে ডাক্তার, হাতুড়ে ডাক্তার, তার সঙ্গে প্ল্যানিং করে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এবং বাড়িতে আগুন লাগানোর ফলে তার মা এবং পাশাপাশি তার বাবা এবং তার ছোট ভাই কিন্তু একদম আগুনে ঝলসে মৃত্যুবরণ করেছে। এবং সে সরাসরি জানাচ্ছে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, অর্থাৎ স্মৃতি বিবি এবং শেখ চন্দন, অর্থাৎ হাতুড়ে যে ডাক্তারের কথা উঠে আসছে বারবার, সেই ডাক্তারের কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছে। এখনো পর্যন্ত আলিম বাবু, যিনি বড় ছেলে, যিনি এখনো জীবিত রয়েছেন, তিনি হয়তো সেই ঘরেই ছিলেন, তার পাশের ঘরে ছিলেন বলে হয়তো বেঁচে গেছেন। যদি একসঙ্গে বাবা মার সঙ্গে ওই ছোট ভাইয়ের সঙ্গে, যখন ছোট ভাইটি যেমন ছিল তাদের সঙ্গে সেই ঘরের মধ্যে, সে যদি ওই ঘরের মধ্যে থাকতো, হয়তো আজকে তাহলে তারও এই অবস্থায় হতে পারতো, এমনটাই কিন্তু সে দাবি করছে। এবং পুলিশের কাছে কিন্তু বারবার সে দাবি করছে যে দোষী ব্যক্তিদের কিন্তু শাস্তি চায়। পাশাপাশি গ্রামবাসী থেকে শুরু করে তার আত্মীয় পরিজনেরা বারবার বিক্ষোভে ফেটে পড়ছে যে এখনো পর্যন্ত কেন অভিযুক্ত গ্রেপ্তার হলো না। একজন অভিযুক্ত ও যাকে গ্রামবাসীরা সন্দেহ ছিল, তাকে কিন্তু সকালেই গ্রামবাসীরাই তুলে দিয়েছে পুলিশের হাতে। তাকেই একমাত্র এখনো পর্যন্ত আটক করা হয়েছে। আর এক অভিযুক্ত, অর্থাৎ চন্দন শেখ, যিনি হাতুড়ে ডাক্তার, তাকে এখনো পর্যন্ত পুলিশ কেন গ্রেফতার করতে পারলো না, সেই প্রশ্ন দাবি করছে। শেখ চন্দনের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন, দোষীদের শাস্তির দাবি করছেন মহিলারা, যে ছবি আমরা সকাল থেকে বোলপুরের এই রজতপুর গ্রামে দেখলাম। বৃহস্পতিবার রাতে বোলপুরে বন্ধ ঘরে আগুন, ঝলসে যায় স্বামী, স্ত্রী এবং তাদের 4 বছরের ছেলে। শুক্রবারই মা ছেলের মৃত্যু হয়। শনিবার সকালে মারা যান পরিবারের কর্তা আব্দুল আলিম। বাড়িতে আগুন, একসঙ্গে 3টি প্রাণ শেষ। এর পিছনে উঠে আসছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং প্রতিশোধের তত্ত্ব। বীরভূমের রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের রজতপুরের বাসিন্দা 38 বছরের আব্দুল আলিম। আব্দুলের বাড়ির পাশেই থাকেন তার ভাই রতন শেখ। গ্রামবাসীদের দাবি, রতনের স্ত্রী স্মৃতি বিবির সঙ্গে স্থানীয় হাতুড়ে ডাক্তার শেখ চন্দনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই সম্পর্কের কথা জানতে পারেন আব্দুল আলিম। বিষয়টি তিনি ভাইকেও জানান। এ নিয়ে বাড়িতে অশান্তি হয়। স্থানীয়দের অনেকের দাবি, এর জেরে প্রেমের সঙ্গে ছক কষে ভাসুরের বাড়িতে আগুন লাগিয়ে দেয় স্মৃতি বিবি। আমার অভিযোগ শুধু চন্দন ওপর, ওই মেন আসামি, ওকে যেন তাড়াতাড়ি ধরার ব্যবস্থা করা হয়। ও ছাড়া আমাদের কোনো দুশ্মন ছিল না। ও নোংরা কাজ করেছে, আমার বাবা মা সেটা জানতো, ইনফ্যাক্ট আমিও জানতাম। আমি চাইছি যে তার কঠিন থেকে কঠিন শাস্তি হোক। শনিবার সকালে অভিযুক্ত স্মৃতি বিবিকে আটক করে পুলিশ। অভিযুক্তদের শাস্তির দাবিতে এদিন রজতপুরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। শাস্তি চাইছি। এই যে এই ঘটনা যে তিনটে জীবন যে নষ্ট করে দিল, ওকেও শাস্তি দিতে হবে। বোলপুরের রজতপুরের কাছেই চাঁদপাড়ায় শেখ চন্দনের বাড়ি। এদিন সকাল থেকেই তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিন দুপুরে রজতপুরে যান বীরভূমের পুলিশ সুপার, পরে যান মহকুমা শাসক।
জেলা প্রশাসনের তরফ থেকে তথা রাজ্য সরকারের তরফ থেকে আমরা ওনাদের পাশে আছি। কিছুটা আর্থিক সাহায্য আমরা করেছি ওনাদের যা যা নিয়ম কানুন আছে সেগুলো মানানোর জন্য। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। ধরা পড়লেন, ধরা পড়েও জামিন পেলেন তৃণমূল নেতা বুলেট। কে এই তৃণমূল নেতা বুলেট? আপনাদের একবার মনে করিয়ে দিয়ে, তৃণমূল নেতার বিরুদ্ধে ঠিকা শ্রমিককে মারধরের অভিযোগ, 1 লক্ষ টাকা তোলা দেয়নি তাই তাকে মারধরের অভিযোগ, এবং সেই ঠিকা শ্রমিককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ। সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি, যে ভাইরাল ভিডিও আরো একবার আপনাদের দেখাচ্ছি। 4 জুলাই যে ভাইরাল ভিডিও সামনে আসে সেই ছবি, যেখানে বেল্ট দিয়ে মারধর করছে তৃণমূল নেতা বুলেট, যার বিরুদ্ধে এই অভিযোগ তৃণমূল নেতা ঠিকা শ্রমিককে বেল্ট দিয়ে মারধরের যে ভাইরাল ভিডিও, সেই ঘটনায় তাকে আটক করা হয়, গ্রেফতার করা হয়, কিন্তু তারপরেও জামিন পেয়ে গেলেন তৃণমূল নেতা বুলেট। সরাসরি চলে যাব, অক্ষয় দিবার রয়েছে আমার সঙ্গে, অক্ষয়ের সঙ্গে সরাসরি কথা বলবো। অক্ষয়, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, ভাইরাল ভিডিও আমরা দেখাচ্ছি, তারপরে গ্রেফতার করা হলো কিন্তু জামিন পেয়ে গেলেন, ঠিক কি কারণে জামিন পেয়ে গেলেন এই বুলেট? কেন তাকে পুলিশ হেফাজতে নিল না? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বীরভূমের বড়তুরি গ্রামে যে নইমুদ্দিন শেখ এবং পাশের গ্রাম যমুনি গ্রামের বুলেট মির্জা, তারা ভিন রাজ্য মুম্বাইয়ে নির্মাণ কর্মী হিসাবে কাজ করতো এবং সেখানেই একটি ভিডিও ভাইরাল হয় এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে নইমুদ্দিন শেখকে বুলেট এবং তার দলবল মারধর করছে বেল্টে করে। তারপর সেই ভিডিও ভাইরাল হয় এবং নইমুদ্দিনের মা ফিরোজা বিবি, তিনি মল্লারপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন এবং তিনি দাবি করেছিলেন যে তার ছেলে ফিরতে পারছে না, তার ছেলেকে মারধর করা হয়েছে, পাশাপাশি তার ছেলেকে না পেয়ে তার উপরেও কিন্তু হেনস্থা করা হয়েছে। সেই অভিযোগ দায়ের হওয়ার পর বুলেট মির্জাকে অবশেষে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ। তবে আজ রামপুরহাট আদালতে পেশ করা হলেও সেখানে ভাইরাল হলো, সেখানে তাকে মারধর করা হচ্ছে এবং তারপরেও পুলিশ হেফাজত কেন নিল না সেই নিয়েই এখানে প্রশ্ন উঠছে যে তাহলে কি তার কোনো প্রভাব আছে সেই নিয়ে। তবে নইমুদ্দিনের পরিবারের দাবি যে বুলেট গ্রামে ফিরলেও নইমুদ্দিন এখনো পর্যন্ত গ্রামে ফিরতে পারছে না, সে আতঙ্কে ফিরতে পারছে না এবং তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল, পুলিশের দ্বারস্থ হয়েছিল যে গ্রামে ফিরে এবং বুলেটের যাতে কোনো ব্যবস্থা হয়। তবে বুলেটের শেষ পর্যন্ত রামপুরহাট আদালতে তার জামিন মঞ্জুর হয়েছে। বেশ অক্ষয়, আমার ধার দেওয়া টাকার জন্য 4,30,000 টাকা না বেঁধে মেরিনি, ওইটা ভালো করে ভিডিওটা যাচাই করে দেখেন। না না ওসব কিছুই নয়, এরকম ধার হিসেবে টাকা নিয়েছিল, বন্ধু ছিল। অভিযোগটা মিথ্যা অভিযোগ। আজকে এসিএম কোর্ট তাকে বেল দিয়েছে। অভিযোগটা ছিল যে ভিকটিম এর ছেলের কাছে উনি নাকি টাকা পেতেন, অ্যাকিউজড সেই টাকা চাইতে গেছিল, সেই টাকা ছেলে দেখা সাক্ষাৎ না করার জন্য ওনাকে নাকি মারধর করে ভিকটিমকে এবং মডেস্টেশন করে। এই ছিল অভিযোগ, কোনো শর্ত না, 500 টাকা বেল বন্ড দিয়েছে। এবার চোপড়ার আপডেটের দিকে নজর রাখবো, কারণ চোপড়ায় মারধরের ঘটনা, সেই ঘটনায় ফের 5 দিনের পুলিশ হেফাজতে জেসিবি। চোপড়ায় মারধরের ঘটনায় জেসিবিকে আরো 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। পুলিশ হেফাজতের নির্দেশ ইসলামপুর মহকুমা আদালতে। চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুগলকে মারধর, যুগলকে লাঠি পেটার অভিযোগ তাজমুল ইসলামের বিরুদ্ধে। 9 days PCPR क्या है तो लर्निंग कोर्ट हियरिंग শুনে বোথ সাইডের 5 days PCPR ফার্দার অ্যালাউ করেছে। নতুন পুরনো মামলার সঙ্গেই আর্মস অ্যাক্ট এই কেসে অ্যাড হয়েছে। ডিউরিং পিরিয়ডে তাকে ইন্টারোগেশন করে 2টো ফায়ার আর্মস পাওয়া যায়। পিসিতে চাওয়া হয়েছে ফার্দার আর্মস ফায়ার আর্মস রিকভারি করার জন্য, মোর ফায়ার আর্মস রিকভারি করার জন্য, এবং তাকে কিছু বাইরের স্টেটে নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে, সেই কারণে। নিউজ 18 বাংলায় আপনাদের একটা খবর দেখিয়েছিলাম, ছানি অপারেশন, আর ছানি অপারেশনের পরেই অন্ধকার। 20 থেকে 25 জনের ছানি অপারেশন হয়, তারপরেই অন্ধকার। আবার নতুন করে আরো 4 জনের চোখে সংক্রমণ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মেটিয়া ব্রুজের যে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে আবার নতুন করে আরো 4 জনের চোখে সংক্রমণ। এর আগেও নিউজ 18 বাংলায় আপনাদের দেখেছিলাম 20 থেকে 25 জনের চোখে ছানি অপারেশন হয় এবং সেই ছানি অপারেশনের পর তাদেরও
সংক্রমণ হয়, আবার নতুন করে 4 জনের সংক্রমণ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে অভিজিৎ চন্দ্র রয়েছে। অভিজিৎ, এর আগে তোমার সঙ্গে আমার কথা হয়েছিল যে এইভাবে ছানি অপারেশন এবং ছানি অপারেশনের পর অন্ধকার নেমে আসে, আবার নতুন করে 4 জন। গাফিলতিটা ঠিক কোথায়, কোন জায়গাতে হচ্ছে, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? তমশ্রী, যেটা প্রথমেই বলে রাখি, মূলত প্রথম দিন আমরা এই কলকাতা মেডিকেল কলেজে যে খবর করেছিলাম তাতে দেখিয়েছিলাম যে 28শে জুন এবং 29শে জুন অর্থাৎ শুক্রবার এবং শনিবার গত সপ্তাহে সেই দুদিন যাদের অস্ত্রোপচার হয়েছিল তাদের বড় অংশটাই এই সংক্রমণে আক্রান্ত হয়েছিল, সংক্রামিত হয়েছিল তাদের চোখ। এবং তারপরে আমরা খবর করেছিলাম হচ্ছে 3 তারিখ বুধবার এই খবর সম্প্রচারিত করি এবং তার 3 তারিখ থেকেই 3 তারিখের পর থেকেই এখানকার ওটি বন্ধ করে দেওয়া হয়। এর মাঝখানে গত সোমবার দিন অর্থাৎ 1 জুলাই চিকিৎসক দিবস ছিল, সেই 1 জুলাই যাদের এই চোখের ছানি অপারেশন হয়েছিল তাদের মধ্যেও আজকে গতকাল গভীর রাতে এবং আজকে মোট 4 জন নতুন করে সংক্রমণের তাদের হয়েছে এবং সেই 4 জনকেও এই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি অর্থাৎ RIO-তে নিয়ে আসা হয়েছে। তাদের ক্ষেত্রেও একই রকম সমস্যা, চোখে মারাত্মক যন্ত্রণা, তার সঙ্গে চোখে কিছু দেখতে না পাওয়া এবং একই সমস্যা নিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসকদের প্রাথমিক অনুমান যে এই 4 জনের ক্ষেত্রেও একই রকম সংক্রমণ হয়েছে, অর্থাৎ ওষুধ থেকে এবং অপারেশন থিয়েটারে ইনফেকশন ছিল, অপারেশন থিয়েটার এবং ওষুধ থেকেই এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এবং এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে আগামী সোমবার দিন এখানে যারা ভর্তি রয়েছেন অর্থাৎ এখনো পর্যন্ত মোট 20 জন ভর্তি রয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজনের আবার নতুন করে এই মেডিকেল কলেজ হাসপাতালে এখানে অস্ত্রোপচার হবে। তমশ্রী, বেশ অভিজিৎ, অর্থাৎ যাদের নতুন করে সংক্রমণ হয়েছে তাদের পরিবার পরিজনরা রীতিমতো আতঙ্কিত, কারণ তারা তাদের চোখ আবার পুরনো অবস্থায় ফিরে পাবেন তো, এই শঙ্কায় রয়েছেন তারা। 1 তারিখে অপারেশন হবার পরে ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম যে তোমার অসুবিধা কি আছে, বলছে আমার এখানে মানে জ্বালা করছে, চোখ অতিরিক্ত লাল হয়ে গেছে, যার কারণে আবার নিয়ে গেছি, বলছে আমাদের এখানে হবে না, আমরা তোমার মেডিকেলে আমরা ট্রান্সফার করব, যেখানে আমাদের হচ্ছে না, মানে চোখটা পুরোই আমাদের বাদ করে দিয়ে দিবে। আমাদের তো মনে হচ্ছে ও চোখ আর ফিরে আসবে না। অপারেশন হওয়ার পরে বৃহস্পতিবার ছুটি দেয়, সোমবারে আবার ডাকে না দিয়ে নিতে, ডাকার পরে বলতো ওই একই কেস যে চোখ ইনফেকশন হয়ে গেছে, তারপরে না দিলে আমাদের ডেট দিলে বলে শুক্রবার আরেকবার চেক আপে নিয়ে আসবে, নিয়ে যাওয়ার পর থেকে আমাদের মেডিকেলে ট্রান্সফার করে। আমার ভাই 16,000 ওষুধ কিনে দিয়ে হসপিটাল দিচ্ছে না, হসপিটাল দিচ্ছে না। এবার জেলা থেকে সরাসরি আপনাদের দেখাবো পুলিশের দাদাগিরির ছবি, কারণ সোনার দোকানে পুলিশের দাদাগিরি, সোনার দোকানের কর্মীর সঙ্গে রীতিমতো বচসা পুলিশ আধিকারিকের। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, যে সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন, সোনার দোকানে রীতিমতো পুলিশের দাদাগিরি, সোনার দোকানে ঢুকে কর্মীর সঙ্গে বচসা, গ্রাহকদের সামনেই কর্মীকে মার পুলিশের। দেখুন সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি আপনাদের। রাজা রজক দোকানের কর্মী যাকে মারধর করা হচ্ছে, পুলিশ রতন পণ্ডিত ASI রিজার্ভ ব্যাটালিয়নের। আমার সঙ্গে মুক্তা রয়েছে, মুক্তার সঙ্গে কথা বলবো। মুক্তা, ঠিক কি হয়েছিল এইভাবে পুলিশ ঢুকে একজন গ্রাহকদের সামনে একজন সোনার দোকানের কর্মীকে এইভাবে মারধর করছেন? তমশ্রী, রায়গঞ্জ শহরে এক নামী সোনার দোকানে পুলিশের ড্রেস পরে আসে, সেখানে এক শাখা কিনছিল সেই পুলিশ অফিসার, তার নাম জানা গেছে রতন পণ্ডিত। সে রায়গঞ্জ কসবা ব্যারাকে কর্মরত, সে ASI পদে রয়েছেন। কিন্তু সবচেয়ে বড় বিষয়, যখন শাখা কিনছিলেন তার সঙ্গে কথা বলতেই ঠাটায় এক কিন্তু সেই কর্মীকে চড় মারে এবং এই চড় মারাকে কেন্দ্র করে সেই দোকানে যারা কর্মীরা ছিল তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। সবচেয়ে বড় বিষয় যে যেখানে যারা রক্ষা করে তাদেরই যদি এরকম ব্যাপার হয়, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে ব্যবসায়ী সংগঠন। তাদের বক্তব্য যে পুলিশের ড্রেস পরে এসে দাদাগিরি করছে এবং যে যারা রক্ষা করছে তাদের যদি এরকম ব্যাপার হয় তাহলে তো সাধারণ মানুষ কোথায় যাবে?
তবে পুলিশ সুপার জানিয়েছেন যে এই ঘটনার খবর পেয়েছে এবং কসবা ব্যারেকের যে অফিসার রয়েছে তাদেরকে তদন্তের ভার দেওয়া হয়েছে, টোটালটাই খতিয়ে দেখছি। তবে এই যে ব্যবসায়ী সংগঠন তার বিরুদ্ধে থানায় অভিযোগ করবে বলে জানিয়েছেন, কারণ এই ঘটনায় পুলিশের ড্রেস পরে যে ওই দোকানের কর্মচারীকে যে ঠাটায় থাপ্পড় মারছেন একেবারে কিন্তু কাম্য নয় বলেই জানাচ্ছেন দোকানের মালিক এবং ব্যবসায়ী সংগঠন। এই পুলিশের ব্যবহারকে কেন্দ্র করে কিন্তু রায়গঞ্জ শহরে একটা বা বিভিন্ন দোকানগুলো রয়েছে, সোনার দোকান থেকে বিভিন্ন দোকানগুলো রয়েছে, তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। সমস্যা বেশ, উনি একটা মানে জিনিস কেনার জন্য অ্যাডভান্স করে দিয়ে গেছিল ওনার বাড়ি থেকে কেউ একজন, তো উনি ওটা নিতে এসেছিল। তো নিতে আসাতে ওনাকে বাকি যে অ্যামাউন্টটা বাকি ছিল সেটা ওনাকে বললাম পেমেন্ট করতে। তো পেমেন্ট করার সময় উনি কথা যেভাবে বলছিল আমি বুঝতে পারলাম উনি ড্রিঙ্ক করেছিল প্রচুর পরিমাণে। উনি বলছে তাহলে আমাকে এই টাকাটা ব্যাক করে যে 30,000 টাকা ব্যাক করো। আমি স্যার এটা তো এখন আপনি কিনেন নাই, আগে আপনি জিনিসটা কিনেন তারপরে ওটা ব্যাক হওয়ার প্রশ্নটা আসবে। এইটুকু কথা বলার পরে উনি কি চিন্তা করতে করতে হাতের মধ্যে টাকাটা নিয়ে মুখের মধ্যে খুব জোরে প্রহার করে দেয়, বাড়ি মেরে দেয়। জেলা থেকে সরাসরিতে এবার একটু উত্তরের পরিস্থিতির দিকে নজর রাখতেই হবে, কারণ ফের জল বাড়ল তিস্তার। কালিম্পং দার্জিলিং এর যে রাস্তা জল থই থই অবস্থা, যে ছবি আপনারা দেখছেন দার্জিলিং এর ছবি আপনাদের দেখাচ্ছি, অবিরাম বৃষ্টি আর এই বৃষ্টিতে জল থই থই, উদ্বেগ বাড়ছে তিস্তা পারে। সিকিমে অবিরাম বৃষ্টি, নাগারে বৃষ্টি কালিম্পং দার্জিলিং এ, ফের জলস্তর বাড়ল খরস্রোতা তিস্তায়। এবার একটু সিকিমের ছবি আপনাদের দেখাবো, অবিরাম বৃষ্টিতে ধস সিকিমে, যে ছবি আপনারা দেখছেন ধস সিকিমে, রংপো সিংতামের মাঝে ধস, পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ছে জাতীয় সড়কে। দেখুন সেই ছবি দেখাচ্ছে, সিকিমের ছবি, ধসের কারণে ধীর গতিতে জাতীয় সড়কে যান চলাচল। বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি, সরাসরি চলে যাব। আমার সঙ্গে পার্থ রয়েছে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, যে পরিস্থিতি, সত্যি যে পরিস্থিতি, তিস্তার জল বাড়ছে একদিকে, অন্যদিকে পাথর সিকিমে যে ছবি দেখছি, অন্যদিকে দার্জিলিং এই ধসের কারণে টয় ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, ওভারঅল কি সিচুয়েশন একটু জানবো তোমার কাছ থেকে। প্রথমে তোমার জানিয়ে রাখি যে টানা বৃষ্টিতে কিন্তু বিপর্যস্ত গোটা পাহাড়, আর পর্যটকদের জন্য অবশ্যই মন খারাপের খবর, যেহেতু শুকনা এবং মহানদীর স্টেশনের মাঝে একাধিক জায়গায় টয় ট্রেন ট্র্যাক, সেই ট্র্যাকে কিন্তু ধস নেমেছে। পাহাড় থেকে গড়িয়ে একদিকে যেমন বড় বড় পাথর পড়ছে, তেমনি মাটি ধসে গেছে টয় ট্রেন যে ট্র্যাক তার নিচে। স্বাভাবিকভাবে অনির্দিষ্টকালের জন্য কার্যত বন্ধ থাকছে এই এনজিপি এবং দার্জিলিংয়ের মধ্যে টয় ট্রেন পরিষেবা। তবে দার্জিলিং এবং ঘুমের মাঝে যে জয়রাইড আছে, সেই জয়রাইড অবশ্য স্বাভাবিক গতিতেই চলবে। কিন্তু বহু পর্যটক আসেন যারা শিলিগুড়ির থেকে এই চড়াই উতরাই পথ ধরে পাহাড়ে দার্জিলিংয়ে উঠতে চান এই টয় ট্রেনে চেপে, তাদের জন্য কিন্তু অবশ্যই এটা মন খারাপের খবর। পাশাপাশি পর্যটকদের জন্য আরও একটা মন খারাপের খবর হলো যে অতি পরিচিত যে দুটি ডেস্টিনেশন, একটি হলো রক গার্ডেন এবং আরেকটি হলো গঙ্গামায়া পার্ক। পর্যটকরা প্রায় সেখানে প্রতিদিনই কিন্তু প্রচুর পর্যটকের ভিড় যাবে। এই যে টানা বৃষ্টি, তার জন্য সেখানে যে ঝোড়াগুলি রয়েছে, সেই ঝোড়ার জল উপচে পড়ছে এবং তার ঝুঁকি এড়াতে পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে জিটিএ আজ নির্দেশিকা জারি করেছে। আপাতত কিন্তু এই দুটি পার্ক অর্থাৎ গঙ্গামায়া পার্ক এবং রক গার্ডেন পুরোপুরি বন্ধ থাকবে। স্বাভাবিকভাবে পর্যটকদের মন খারাপের খবর এই টানা বৃষ্টির জেরে। অন্যদিকে বাংলা সিকিম লাইফলাইন যেমন বন্ধ তো বন্ধই রয়েছে, স্বাভাবিক হতে কিন্তু সময় লাগবে। বোঝা যাচ্ছে পার্থ, তোমার মাধ্যমে আমরা গোটা পাহাড়ের ছবিটা দেখলাম, অন্যদিকে কোচবিহারের ছবিটাও আপনাদের দেখাবো। কোচবিহার দেখুন, জলে ডুবেছে গোটা গ্রাম, যে ছবি আপনারা দেখছেন শোলাডাঙ্গার ছবি দেখাচ্ছি, গোটা গ্রাম জলের তলায়। কারণ যে ছবি বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, উত্তরের পরিস্থিতি ভয়াবহ, ডুবেছে গোটা গ্রাম শোলাডাঙ্গায়, দুর্ভোগের দিন নামচা বাসিন্দাদের। দেখুন কি অবস্থা, কোচবিহারের ছবি আপনাদের দেখাচ্ছি। জল ডাইরেক্ট ঘরে ঢুকছে, ঘরে থাকতে পারতেছি না বিছনার মধ্যে। এখানে কি রাস্তা ভেঙে গেছে? এখন যে বাড়িতে যে বাজার ঘাটে যে যাবো রাস্তাটা, সেই রাস্তাও এখন ভেঙে গেছে। এই এলাকাটার নাম শোলাডাঙ্গা। এবার দেখাবো ধরলা নদীর গ্রাস, আর সেই গ্রাসে নদী গর্ভে
গ্রাম। নদী ভাঙনে তলিয়ে গেল 15টি বাড়ি। যে ছবি দিনহাটার ছবি আপনাদের দেখাচ্ছি, দিনহাটায় যেখানে চিন্তায় জারি ধরলা দড়িবস গ্রামের বাসিন্দারা। ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে নদী পাড়ের বাসিন্দাদের। সরাসরি চলে যাব, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, রীতিমতো ভয়াবহ সেই ছবি, 15টা বাড়ি জলের তলায়। কি পরিস্থিতি, সেখানকার মানুষজন এখন কোথায় রয়েছেন, তারা কি চাইছেন? হ্যাঁ দেখো, প্রতি বছরই এই ধরলা নদীতে নদী ভাঙে এবং এর ফলে এখানকার যে চাষের জমি, বিঘার পর বিঘা চাষের জমি, বাসিন্দাদের বাড়ি নদীগর্ভে চলে যায়। এটা নতুন কিছু নয়, প্রতি বছরই বাসিন্দারা ব্লক প্রশাসন থেকে সেচ দপ্তরের কাছে, আধিকারিকদের কাছে অভিযোগ জানায়, কিন্তু কাজের কাজ কিছু হয় না। এবার নদী ভাঙতে শুরু করেছে। গত এক মাসে 50 বিঘার উপরে চাষের জমি নদীগর্ভে চলে গিয়েছে এবং গত 2 সপ্তাহে অন্তত 15টি বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে। বাসিন্দাদের আশঙ্কা, যেভাবে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে এবং এর ফলে নদী ভাঙছে এবং এর কারণে যে কোনো সময় কিন্তু তাদের যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোও কিন্তু নদীগর্ভে চলে যাবে। ফলে এই যে জারি ধরা, রীতিমতো আতঙ্কে তাদের ঘুম উড়েছে বলা চলে, কারণ ইতিমধ্যে গত 2 সপ্তাহে 15টি বাড়ি জলের তলায়। মোটামুটি এই নদী 10-12 দিন থেকে ভাঙতেছে, 10-12টা বাড়ি নদীর মধ্যে চলে গেছে। মোটামুটি মনে করো আর 10-12 দিন ভাঙলে মোটামুটি 20-25টা নদীতে যাবে, যেরকম ধাক্কা লাগতেছে। 2টা ঘর ভাসে গেছে, আমরা আস্তাদ বসে বসে আছি, পথে নেই আমরা আস্তাদ বসে বসে আছি। না, এখন তো যেভাবে বৃষ্টি হচ্ছে সারা মানে যেহেতু নদীগুলো প্রায় ডেঞ্জার লেভেলের নিচ দিয়ে বইছে, সেই জায়গায় আমাদের অনেক জায়গাতে আমাদের এখন মানে পার ভাঙন হচ্ছে আর কি। সেই জায়গা থেকে আমরা অনেকগুলো আমরা আমাদের ওয়াচে রাখছি। পুরোটা পারবো না, কিছু কিছু আমরা হয়তো এমার্জেন্সি পেয়েছি, কিছু হয়তো মানে প্যালিয়েটিভ টাইপের নেচারের কিছু আমরা করার চেষ্টা করছি। এবার আলিপুরদুয়ারের ছবিটা দেখাবো আপনাদের, কারণ উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি, আর এই উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টিতে ফুঁসছে আলিপুরদুয়ারের একাধিক নদী, একাধিক জায়গা জলমগ্ন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রাজকুমার রয়েছে আমার সঙ্গে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। তার আগে যে ছবি আপনারা দেখছেন আলিপুরদুয়ারের ছবি, উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি, ফুঁসছে একাধিক নদী। রাজকুমার, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে একাধিক নদী ফুঁসছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেচ দফতর কি বলছে? দেখো তপশ্রী, এই মুহূর্তে কিন্তু সেচ দপ্তরের পক্ষ থেকে নজরদারি রাখা ছাড়া আর কোনো রকম কার্যত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেচ দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন যে আমরা সমস্ত নদীতে নজরদারি রাখছি এবং যে সব থেকে বেশি বাজে অবস্থা হচ্ছে আলিপুরদুয়ারের কালজানি, তোরসা এবং রায়ডা, এই 3 নদী কিন্তু কার্যত ভয় দেখাচ্ছে গোটা জেলাকে। বিভিন্ন এলাকায় এই নদীর পুল ছাপিয়ে কিন্তু প্রায় কয়েক হাজার যে বাড়িঘর যেগুলো অসংরক্ষিত এলাকায় রয়েছে সেগুলোতে জল ঢুকে গেছে। খারাপ অবস্থা আলিপুরদুয়ার পুরসভা এলাকারও। পুরসভার বিভিন্ন ওয়ার্ড কিন্তু জলমগ্ন টানা 2 দিন থেকে। পৌরসভার জল বের করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে কালজানি নদীর জল বেশি, সুইচ গেট খোলা যাচ্ছে না, ফলে বৃষ্টির জল কিন্তু আলিপুরদুয়ার পুরসভাতে আটকে পড়েছে। শুধু তাই নয়, রায়ডাক নদীর জল রায়ডাক চা বাগানে ঢুকে পড়েছে, ওইদিকে ফালাকাটার অবস্থা দুর্বিষহ এবং বাংরি নদীতে জল বাড়ার জন্য কিন্তু একাধিক জায়গা জলমগ্ন, চিন্তা বাড়াচ্ছে আলিপুরদুয়ার।